হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। 2025 সালের ম্যাথের এক্সাম হয়ে গেছে। তো বিভিন্ন স্টুডেন্টের মনে তোমরা বিভিন্নভাবে অ্যান্সার করে এসছো। বিভিন্ন স্টুডেন্টের মনে অ্যান্সার নিয়ে থাকে, ডাউট থাকে যে কোন প্রশ্নের উত্তরটা কি হলো বা আমার এই উত্তরটা সঠিক হয়েছে কিনা। সেই কারণে আমরা আজকেই এর সলিউশন করে ছেড়ে দিচ্ছি। দেখো, শুরু করছি আজকের সলিউশন। প্রথমে একের দাগের একের প্রশ্ন যেটা এসছে a:b=b:5 হলে a b এর কত পার্সেন্ট এর সমান। তাহলে দেখো, a:2 b:5 এটা বলা আছে। a:2 b:5 তার মানে a/2 b/5, তার মানে এটা হয়ে যাচ্ছে a/2 b/5। তাহলে 2b 5a, তাই তো। 2b 5a, তার মানে 2b 5a, তার মানে a। এখানে কি বলেছে প্রশ্নটা বলে দিয়েছে যে বলেছে এ বি এর কত পার্সেন্ট, তার মানে এর মানটা বের করতে হবে। এ বি এর কত পার্সেন্ট, এর মানটা বের করতে হবে। যদি বলতো বি এর কত পার্সেন্ট, তখন বি এর মানটা বের করতে হতো। তাহলে a হয়ে যাচ্ছে 2b/5। তাহলে যেহেতু কত পার্সেন্ট চেয়েছে, যদি বলতো কত অংশ, তাহলে 2/5 অংশ। কত অংশ মানে বি এর সঙ্গে 2/5 গুণ আছে, 2/5 অংশ। এবার কত পার্সেন্ট চেয়েছে, 2/5 বি ইন্টু যদি পার্সেন্টে চলে যায় 100, এটা পার্সেন্টে নিয়ে আসা হচ্ছে। তাহলে এটা কেটে গিয়ে 20 আসছে, তার মানে 40% অফ বি, 40% অফ বি, তার মানে বি এর 40% হয়ে যাচ্ছে। এবার এই 40% থেকে যদি উত্তর সঠিক কি ভুল দেখো, বি এর 40% মানে কি, বি এর 40% মানে তাহলে বি ইন্টু 40/100, পার্সেন্ট তুললে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা কেটে গেল 20 দিয়ে 5, তার মানে বি এর 2/5 অংশ এখানে মিলে যাচ্ছে। দেখো, তাহলে বি এর কত হচ্ছে 40%। কোন অপশনে এটা আছে দেখো, কোন অপশনে আছে বি এর 40%? অপশন সি 40। দুইয়েরটা দেখো, অপশন সি 40 হলো। দুইয়েরটা বলেছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec θ 1 tan θ, θ not equal to 90 ডিগ্রি হলে, হ্যাঁ, থিটাটা 90 ডিগ্রি নয়, ঠিক আছে, ফলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান, দেওয়া আছে। দেখো, ত্রিভুজের বৃহত্তম কোণের মান। তাহলে আমরা কি জানি যে এইরকম সম্পর্ক, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে যাচ্ছে sec স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার θ, sec স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে এইটা কিসের কন্ডিশন? এইটাকে যদি আমরা অতিভুজ ভাবি, sec θ টাকে অতিভুজ ভাবি, sec θ যদি একটা ত্রিভুজের অতিভুজ হয়, মানে এইরকম ত্রিভুজটা, এই যে এ বি সি, এই এসি বাহু দৈর্ঘ্য মনে করো sec θ এত সেমি, sec θ সেমি, ঠিক আছে। এটাকে নিজেকে ভেবে নিতে হবে। এইটা মনে করো tan θ সেমি, আর এটা 1। তাহলে এই sec স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 স্কয়ার 1 হচ্ছে। তাহলে এটা 1টাকে 1 স্কয়ার হিসেবে লিখতে পারবে। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার বৃহত্তম কোণ হচ্ছে এইটা 90 ডিগ্রি কোণ। তাহলে অতিভুজ এই যে sec θ বিপরীত বাহু, বিপরীত কোণ, sec θ বাহুটা বিপরীত কোণ হচ্ছে বি কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে বি কোণটা 90 ডিগ্রি, তাহলে সর্বোচ্চ কোণ 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণের সমষ্টি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, এইটার সমষ্টি 90 ডিগ্রি, ঠিক আছে। অপশন কি আছে দেখো, বলেছে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান, অপশন ডি 90 ডিগ্রি, অপশন ডি 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো, আচ্ছা, এবার দেখো পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক আছে যে ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য আছে, ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য। ঊর্ধ্বক্রমে সাজানো কি তথ্য আছে? 27, 33, 46, 52, 27, 33, 46, 52, 27, 33, 46, 52, x y plus 2, 71, 79, x y plus 2, 71, x y plus 2, x y plus 2, 71, 79, আর কি আছে, আর আছে 85, 90, 85, 90। দেখো কটা মান, এদিকে 1 2 1 2 3 4,
এদিকে 1 2 3 4, মাঝের মানে এই দুটো আছে, তাই তো? তাহলে এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে বলছে, ছোট থেকে বড় আকারে আছে। দেখো ছোট থেকে বড় আকারে আমরা দেখতে পাচ্ছি, যতটা আমরা মান আছে 27 33 এই মানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো আছে। এবার বলছে যে এখানে বলেছে রাশি তথ্যের মধ্যমা 64 হলে তাহলে x প্লাস y এর মান, তাহলে মধ্যমা কোনটা হবে? এই দুটো সমষ্টি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 জোড় সংখ্যক পদ আছে। জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের মাঝের পদ দুটো হয়ে যায়, সেই দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যায় মধ্যমা। তার মানে x প্লাস এই যে y প্লাস 2 একটা পদ এইটা বাই 2 ইজ ইকুয়াল টু 64 বলে দিচ্ছে। তাহলে x প্লাস y প্লাস 2 কত হচ্ছে? 64 দেখুন 128, তাহলে x প্লাস y এর মান কত? 128 মাইনাস 2 হয়ে যাচ্ছে 126। x প্লাস y এর মান 126, ঠিক আছে? কোন অপশনে আছে দেখো এটা? 126 আছে অপশন বি। অপশন বি 126। চারেরটা দেখো, চারেরটা কি বলছে? বার্ষিক x% সরল সুদের হারে y টাকা জেড মাসের সুদ। x% সরল সুদের হারে বার্ষিক, এটা বছরে, তার মানে তাহলে জেড মাসটাকে বছরে ঘোরাতে হবে, ঠিক আছে? তাহলে জেড মাস ইজ ইকুয়াল টু কত? জেড মাস মানে দেখো 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান 1/12 বছর, আর জেড মাস সমান জেড বাই 12 বছর, ঠিক আছে? তাহলে x% সরল সুদের হারে y টাকা, x% সরল সুদের হারে y টাকা, তাহলে y ইন্টু এক্স ইন্টু জেড বাই 1200 এইটা সুদ। তার মানে হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড বাই 1200, এক্স ওয়াই জেড বাই 1200 আসছে। দেখো সুদ হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড বাই 1200, জেড মাসের সুদ। এইটা অপশন এ তে আছে, এক্স ওয়াই জেড বাই 1200 এত টাকা আছে। ইয়েস, এত টাকা, ঠিক আছে? নেক্সট দেখো পরেরটা কি বলেছে? ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস এসি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ও সিবি। ও কেন্দ্রবৃত্ত একটা বৃত্ত অঙ্কন করছে, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এখানে সি কোণ আছে, এই যে সি কোণটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এই সি হচ্ছে একটা জ্যা, এসি জ্যাটা কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করেছে, মানে চিত্রটা এইরকম হবে, এসি জ্যা এইভাবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এইটা 60 ডিগ্রি। তার মানে এই যে এ ও সি ত্রিভুজের এইটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এইভাবে কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? কেন্দ্রে কোণ উৎপন্ন করা মানে চিত্রটা এইরকম। আচ্ছা, এবার দেখো এ ও সি ত্রিভুজের ওসি আর ওএ এই দুটো বাহু সমান। একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হয়ে যাচ্ছে? 180 মাইনাস 60 120, তাহলে এই দুটোকে একে 2 দিয়ে ভাগ করলে 60 হয়ে যাচ্ছে। তার মানে এইটাও 60 এইটাও 60, এরা 60 60 করে হয়ে যাচ্ছে। এবার এইটা যোগ করে দিলে এইটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। দেখো পুরোটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মধ্যে এই দিকটা 60 ডিগ্রি, তার মানে এই দিকটা কত হবে? 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। ও সি বি এর মান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? ও সি বি কোণের মান 30 ডিগ্রি, কারণ এই দিকের মানটা ও সি এ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, আর সম্পূর্ণটা অর্ধবৃত্তস্থ কোণ, এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? তার মানে বাকিটা 90 মাইনাস 60 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? দেখো কি চেয়েছে? ও সি বি, অপশন বি তে 30 ডিগ্রি অপশন আছে, পাঁচেরটা অপশন বি 30 ডিগ্রি। 6 দেখো, 6 বলছে যে কি আছে? একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, চোঙ আর অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। আমরা আর একক মনে করছি, চোঙ আর উভয়েরই ব্যাসার্ধ আমরা আর একক মনে করছি, এবং তাদের আয়তনও সমান। তাদের বলছি চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা কত শতাংশ বেশি? আমরা মনে করছি অর্ধগোলকের উচ্চতা কোনটা হবে? উভয়েরই ব্যাসার্ধ আর একক করে আমরা এর ভাবছি h1 আর এর ভাবছি h2। অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ সমান হয়ে যায়, অর্ধগোলকের উচ্চতা আর ব্যাসার্ধ সমান, যেটা উচ্চতা সেটাই ব্যাসার্ধ অর্ধগোলকের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে চোঙ এবং অর্ধগোলকের ব্যাসার্ধ সমান, আটটা সমান এবং আয়তন সমান। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, এটা h1 হয়ে যাবে। আর অর্ধগোলকের আয়তন কত? অর্ধগোলকের আয়তনের সূত্র এটা চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র ফেলেছি, পাই আর স্কোয়ার এইচ। আর অর্ধগোলক হচ্ছে এমনি গোলকের 4/3 পাই আর কিউব, তাহলে এটা হয়ে যাবে 2/3 পাই আর কিউব।
আচ্ছা, পাই আর স্কোয়ার যদি তুলে দিই আমরা, পাই আর স্কোয়ার যদি তুলে দিই তাহলে h1 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2/3r। ঠিক আছে, h1 ইকুয়াল টু 2/3r। তাহলে এটা বলেছে যে অর্ধগোলকের উচ্চতা চোঙটির উচ্চতা অপেক্ষা, চোঙের উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত শতাংশ বেশি, অর্ধগোলকের উচ্চতা কত শতাংশ বেশি হবে সেটা চাইছে। এটা চোঙের উচ্চতা h1, চোঙের উচ্চতা h1 পাই আর স্কোয়ার h। আচ্ছা, অর্ধগোলকের উচ্চতা 2/3 পাই আর কিউব, 2/3 পাই, অর্ধগোলকের উচ্চতা হচ্ছে 2/3 পাই আর কিউব। অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, উভয়ের আয়তন সমান বলেছে, উভয়ের আয়তন সমান। এবং এদের বলেছে চোঙটির উচ্চতা অপেক্ষা, চোঙের উচ্চতা হচ্ছে অর্ধগোলকের উচ্চতা শতকরা কত বেশি। তাহলে এইটা হয়ে যাচ্ছে যেটা বেরিয়েছে h1 হয়ে যাচ্ছে এই যে 2/3r, এইটা হয়ে যাচ্ছে এইটা h1, এইটা চোঙের উচ্চতা, আর অর্ধগোলকের উচ্চতা মানে শুধু r। তাহলে অর্ধগোলকের উচ্চতা কতটা বেশি, r থেকে এইটা বিয়োগ করলেই হবে 2r/3 ইজ ইকুয়াল টু 3 লসাগু, এটা 3r মাইনাস 2r, তাহলে r/3 এতটা বেশি, এতটা বেশি হচ্ছে। ঠিক আছে, r/3 বেশি। তাহলে r/3 বেশি কার ওপর, r/3 বেশি। এবার শতকরা নির্ণয় করতে হলে, শতকরা নির্ণয় করতে হলে কার ওপর বেশি বা কার ওপর কম এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার r/3 হয়ে যাচ্ছে এতটা বেশি অর্ধগোলকের উচ্চতাটা। এবার যখন r একক উচ্চতা, r একক উচ্চতা যখন, তখন r/3 বেশি হয়ে যাচ্ছে, তাই তো, অর্ধগোলক এর সাপেক্ষে। এবার যখন এর সাপেক্ষে বেশি মানে কি, 2r/3 হলে এটা কতটা বেশি হয়, বাক্যটা আমরা লিখছি না, r/3 বেশি। একে কত বেশি, r/3 বাই 2r/3, আর 100 কত বেশি, এইটা উল্টে যাবে, এটা r/3 ইন্টু 3/2r ইন্টু 100, এইটা হয়ে যাচ্ছে 3 কাটছে, এটা আর কেটে যাচ্ছে, এত পার্সেন্ট, এটা 50 হয়ে যাচ্ছে, 50% এতটা। ঠিক আছে, এটা কোন অপশনে আছে দেখো, 50% বেশি হচ্ছে। কোন অপশনে আছে, অপশন বি 50%, অপশন বি 50%। ঠিক আছে, এটাও ঘুরিয়ে দেখে নেওয়া যাবে যে কতটা ঠিক কতটা ভুল, তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, এটা দেখো 50%, তার মানে 2r/3 হচ্ছে, এটা হচ্ছে এর নর্মাল, এই যে 2r 2/3r, এর 50% মানে কত, 50/100, তার মানে 1/2 হয়ে যাচ্ছে, 1/2, এটা কেটে গেল, তাহলে r/3 চলে আসছে, দেখো r/3 আসছে, এখানে r/3 ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা 2 এর দাগে যাব, শূন্য স্থান পূরণ করার অঙ্ক। প্রথমটা কি বলে দিয়েছে, x ইন্টু 4 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু, এটা 2 এর দাগে 1 এর, তাই তো, 2 এর দাগের 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চেয়েছে, x ইন্টু 4 মাইনাস রুট 3, তাই তো, x ইন্টু 4 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু y ইন্টু 4 প্লাস রুট 3। তাহলে x ইজ ইকুয়াল টু 1/4 মাইনাস রুট 3, আর y ইজ ইকুয়াল টু 1/4 প্লাস রুট 3। ঠিক আছে, এইটা আসছে। তাহলে আমাদের দেখো, এইটা যদি আমরা 4 মাইনাস রুট 3 ইন্টু 4 প্লাস রুট 3 দিয়ে গুণ করি, এখানে 4 প্লাস রুট 3 থেকে যাচ্ছে, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, 4 প্লাস রুট 3, a প্লাস বি a মাইনাস বি, 16 মাইনাস 9, তাহলে 4 প্লাস রুট 3 বাই 16 মাইনাস 9 7। একইভাবে এইটা হয়ে যাবে 7/9, 4 মাইনাস রুট 3 বাই 7, 4 মাইনাস রুট 3 বাই 7, এটা হয়ে যাবে y এর মান। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, তাহলে x প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে, x প্লাস ওয়াই, এইটা বাই 7 লসাগু হয়ে যাবে, তাহলে 4 প্লাস রুট 3 প্লাস 4 মাইনাস রুট 3, এটা কেটে গেল, 8/7। ঠিক আছে, আর x ইন্টু ওয়াই এর মান কত, x ইন্টু ওয়াই হয়ে যাচ্ছে 4 প্লাস রুট 3 ইন্টু 4 মাইনাস রুট 3, এই যে এই দুটোর গুণফল, আর নিচে 7 ইন্টু 7, 7 ইন্টু 7, তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 16। আচ্ছা, এইখানটা একটা ভুল হচ্ছে, দেখো যেটা ভুল, কি ভুল, এটা 4 4 16, এটা 3 হবে, হ্যাঁ 16 মাইনাস 3 হবে, এটা 7 নয়, 16 মাইনাস 3 13 হবে, কারণ রুট 3 স্কোয়ার, 4 প্লাস রুট 3 4 মাইনাস রুট 3 আছে। ঠিক আছে, 4 প্লাস রুট 3 4 মাইনাস রুট 3 আছে।
এটা হয়ে যাচ্ছে √3², বা এটাকে একটা সংক্ষেপেও প্রকাশ করা যাবে যে √3+1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, √3+1 এর হোল স্কোয়ার, কিন্তু সেটা এখানে √x √y চাইলে আমরা প্রয়োগ করতাম। আচ্ছা, এটা তাহলে 16 - 3 হয়ে গেল, এটা বাই 13। একই রকম ভাবে এখানে কি হয়ে যাবে, এইটা হবে 13, এটা 13 লসাগু হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে 8/13। আচ্ছা, এইখানে এটা 13 × 13 হবে, এখানে 13 হচ্ছে, 4 × 4 = 16 - 3, এটা দুটো 13 আসছে, এখানে একটা 13 কেটে যাচ্ছে, 1 × 13 আসছে। তাহলে x² + y² = a + b তার হোল স্কোয়ার - 2ab, 2ab, a + b মানে সেটা কত, x + y এর ভ্যালু এইটা 8/13, 8/13 তার হোল স্কোয়ার - 2 × 1 × 13, ঠিক আছে। এটা 64/169 - 2/13, তাহলে 169, 64 - 13 × 26, এটা 169, 6 × 14 8 × 14 হাতে থাকে 1, 2 × 3 3 × 4 3 × 6, 38/169। তাহলে এটা অ্যান্সার আসছে x² + y² মান 38/169, শূন্যস্থানে 2 নেক্সট দেখো, sin² θ + 2x cos² θ = 1, sin² θ + 2x cos² θ = 1, তাহলে 2x cos² θ = 1 - sin² θ, তাহলে 2x cos² θ এটা cos² θ হয়ে যাচ্ছে, তাহলে 2x cos² θ - cos² θ সমান 0 আসছে, তাহলে cos² θ কমন নিলে 2x - 1 = 0, তাহলে 2x - 1 = 0 হলে 2x = হাফ, 2x = 1, x = হাফ আসছে। কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে যে x এর মান হাফ, 3 দেখো, p + q সংখ্যার গড় x, p + q সংখ্যার গড় x, তাহলে p + q সংখ্যা, p + qটা সংখ্যা আছে, টোটাল p + qটা সংখ্যা, তাহলে p + q সংখ্যার গড় যদি x হয়, p + q সংখ্যার সমষ্টি কত, p + q সংখ্যার সমষ্টি হচ্ছে p + q × x, তাই তো। আচ্ছা, তার সঙ্গে বলেছে p সংখ্যার গড় y, তার মানে p সংখ্যার সমষ্টি কত, py, p সংখ্যার সমষ্টি py, তাহলে কত পড়ে থাকছে, তাহলে এইটা থেকে বিয়োগফলটা পড়ে থাকছে, তাই তো। অবশিষ্ট q সংখ্যার গড় হবে, q সংখ্যার গড় আমরা x বার মনে করছি, তাহলে এইটা যেটা পড়ে আছে প্লাস qx বার, তাহলে এইটা হয়ে যাচ্ছে qx বার = কত, px + qx - py, এইটা, তাহলে x বার = এটা px + qx - py/q, এইটাই আসছে দেখো, q সংখ্যার গড় এইটা px + qx - py/q, চারেরটা। একটি ব্যবসায় পিন্টু আমনের 1/1 টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2/1 টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত। আমরা ধরে নিচ্ছি আমন দিয়েছিল x টাকা, ধরে নিচ্ছি, তাহলে পিন্টু কত দিয়েছিল, আমন যদি x টাকা দিয়ে থাকে তাহলে পিন্টু দিয়েছিল 1/2 × x, তার মানে এটা 3x/2, তাই তো। এটা দিয়েছে কে, এটা দিয়েছে পিন্টু। আচ্ছা, ডেভিড 2/1, তাহলে ডেভিড দিয়েছে 2/1 × x, ডেভিড দিয়েছে 5/2, 5x/2, ঠিক আছে। তাহলে কার আগে চেয়েছে, প্রথমটা হচ্ছে আমন পিন্টু ডেভিড, তাহলে এদের মূলধন অনুপাত প্রথমটা, এটা হচ্ছে আমন, x = 3x/2, 5x/2, এটাই মূলধন অনুপাত হবে। x তুলে দেওয়া হলো, 1:3:8, এটা 5:2, 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটাকে 2:3:5, তাহলে এখানে 2:3:5, এটাই হচ্ছে তিনজনের মূলধন অনুপাত, ঠিক আছে।
একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। একই তলে অবস্থিত দুটি বৃত্তের সাধারণ স্পর্শক তিনটি, দুটি বৃত্ত, তাহলে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটো বৃত্ত, এই যে সাধারণ স্পর্শক, এই যে সাধারণ স্পর্শক, তাহলে এই অবস্থায় থাকলে তিনটে সাধারণ স্পর্শক হচ্ছে। এই অবস্থায় থাকে তখন বৃত্ত দুটি যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে, তাই তো, এটা কি করেছে, বহিঃস্পর্শ করেছে। বৃত্ত দুটি যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে, পাঁচেরটা বহিঃস্পর্শ। এরপর বলেছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। তাহলে অর্ধগোলক থেকে শঙ্কু, এটা অর্ধগোলক, যে শঙ্কু কেটে নেওয়া যাবে শঙ্কুর উচ্চতা আর হবে, তাই তো। এর আর একক ব্যাসার্ধ মানে এইটা আর এই দিকটা আর, ব্যাসটা 2r, আর একক ব্যাসার্ধ অর্ধগোলকের, আর এটা তির্যক উচ্চতা, তাই তো এইটা। তাহলে এই যে যে শঙ্কুটা কেটে নেওয়া গেল এটা একটা শঙ্কু হয়ে যাচ্ছে। এবার শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, সেই শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার, এইচটাও হচ্ছে আর, এত ঘন একক, 1/3 পাই আর কিউব, ঠিক আছে। অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতার ব্যাসার্ধ একই, তার আয়তন, আয়তন হয়ে যাচ্ছে 1/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। দেখো 2 দাগের কমপ্লিট হলো সব কটা। এবার আমরা যাব 3 দাগে। 3 দাগে কি বলেছে, সত্য মিথ্যা। প্রথমটাই দেখো 3 দাগের 1 থেকে, কোনটা সত্য কোনটা মিথ্যা বলতে হবে। 3 দাগের 1, 3 দাগের 1 বলছে 6x² + x + k সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে k এর মান 12। 6x² + x + k, 6x² + x + k = 0। সমীকরণের বর্গের সমষ্টি, একটা বীজ আলফা অন্যটা বিটা যদি হয়, আলফা প্লাস বিটা সমান কত, -1/6, আর আলফা ইন্টু বিটা হয়ে যাচ্ছে k/6। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার = কত হচ্ছে, a + b হোল স্কোয়ার -2ab, 2ab সূত্র ফেলে দিলে -1/6 তার স্কোয়ার -2 ইন্টু k/6, তাই তো, এটা স্কোয়ার করলে 1/36 হয়ে গেল, আর এইটা মাইনাস আমরা 2k/6 আকারেই রাখছি, তাহলে 36 লসাগু, এটা হয়ে যাচ্ছে 1 - 6 6 36, 6 6 দুগুণে 12k। তাহলে শর্ত অনুসারে এটা কার সঙ্গে সমান বলেছে, এটা বলেছে সমীকরণ বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36। তাহলে শর্ত অনুসারে অতএব 1 - 12k/36 = 25/36, তাহলে 36 36 কেটে গেল, তাহলে 1 - 12k = 25, বা -12k = 25 - 1, এ একটা ওদিকে গেল, বা -12k = 24, বা k = 24/-12, তাহলে k = -2 আসছে, কিন্তু এখানে k আসছে -12, কিন্তু বলে দেয়া আছে k এর মান 12, ঠিক আছে। k এর মান 12 হলে কোনোভাবেই এটা k এর মান 12 হলে কোনোভাবেই বীজদ্বয়ের সমষ্টি 25/36 হচ্ছে না, k এর মান -2 হতে হচ্ছে, তাহলে প্রথমটাই মিথ্যা। প্রসেসটা দেখে নাও। আলফা এর দুটো বীজ ধরে নিয়েছে, এটা নরমালি যেটা হয় বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের গুণফল, a² + b² ফর্মুলা a + b হোল স্কয়ার -2b, মান পুট করেছে 1/36 হয়ে গেছে, 2/6 হয়ে গেছে, 36 লসাগু, 1 - 6 দুগুণে 12k, শর্ত অনুসারে এইটা 25/36, 36 36 কেটে গেছে, তাহলে 1 - 12k = 25, 1টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে 24, তাহলে ভাগ করলে k এর মান -2 আসছে, তাহলে প্রথমটা, এটা 12 বলা আছে k এর মান, তাহলে অবশ্যই এটা মিথ্যা। পরেরটা বলেছে θ < 90 ডিগ্রি, 0 ডিগ্রি <θ < 90 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি <θ < 90 ডিগ্রি, মানে থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে যে কোনো একটা মান আমরা ধরে নিচ্ছি, সাইন বলে দিয়েছে যে sin θ < sin স্কয়ার θ, যে কোনো একটা মান এদের মধ্যে আমরা নিচ্ছি যে sin 30 এর মান কত, sin 30 এর মান হাফ, sin 30 এর মান, তাহলে sin স্কয়ার 30 এর মান কত, তাহলে হাফ তার স্কয়ার, তার মানে 1/4, 1/4টা তো হাফের চেয়ে আরো ছোট,
তাহলে এই যে দিয়েছে তার মানে কি হয়ে যাচ্ছে, এই যে সাইন স্কোয়ার থিটাটা লেস দ্যান সাইন থিটা হয়ে যাচ্ছে যে কোনো ভ্যালুর জন্য, কিন্তু বলা আছে সাইন থিটা লেস দ্যান সাইন স্কোয়ার থিটা বলা আছে। এটা তো হচ্ছে না, কারণ এর ভ্যালু হাফ, এর ভ্যালু 1/4, এই দিকের মানটা আরো বেশি ছোট হচ্ছে। ঠিক আছে, তার মানে এইটাও মিথ্যা হয়ে যাচ্ছে দুইয়েরটা। আচ্ছা নেক্সট দেখো, সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। সংখ্যাগুরু মান এটা যদিও দেওয়া আছে তোমাদের বইয়ে, এটা দেওয়া আছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, এটা দেওয়া আছে যদিও সম্পর্কটা, কিন্তু এটা থেকেও এসছে বা এটা থেকে আমরা টেস্ট পেপারে সলভ করেছি, বিভিন্ন প্রশ্ন আছে টেস্ট পেপারে। ঠিক আছে, আচ্ছা বলেছে এইটা কি হয়, সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। 3 ইন্টু মধ্যমা, কিন্তু দেওয়া আছে 2 ইন্টু মধ্যমা। ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা। তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, এটা বইয়ে দেখবে তোমাদের শেষের দিকে আছে, রাশিবিজ্ঞানের শেষের দিকে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। ঠিক আছে, তাহলে 2 আর 3টা রিপ্লেস করে দেওয়া আছে একে অপরের জায়গায়। পরেরটা দেখো, চারেরটা, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর একজন XYZ টাকা Y মাসের জন্য আর অপরজন Y2Z টাকা। আমরা এখানটা মুছছি একটু, দেখো একজন দিয়েছে XYZ টাকা কত মাসের জন্য, Y মাসের জন্য। তাহলে এর যে দিয়েছে তার এক মাসের হিসেবে মূলধন কত, আমরা কি করি XYZ ইন্টু Y, তাহলে XY2Z এত টাকা দিয়েছে সে, মানে এক মাসের হিসেবে মূলধন এত, এইটা হচ্ছে। অপরজন দিয়েছে Y2Z টাকা দিয়েছে X মাসের জন্য, অপরজন Y2Z টাকা দিয়েছে X মাসের জন্য। তাহলে এই যে এই জনের এক মাস হিসেবে মূলধন কত, এক মাস হিসেবে মূলধন এর হয়ে যাচ্ছে Y2Z ইন্টু X, এটা হয়ে যাচ্ছে তার মানে Y2Z X। তাহলে এদের মূলধন অনুপাত কত, এদের মূলধন হচ্ছে এইটা XY2, দুটো Y, X2Y নয়, এটা XY2Z মূলধন অনুপাত। দেখো এইটা সেম, Y2Z, তাহলে 1:1 হয়ে যাচ্ছে মূলধন অনুপাত, 1:1। কিন্তু কি বলা আছে, এটা বলে দেওয়া আছে মূলধনের লাভ্যাংশের অনুপাত হবে X:Y, এটাও মিথ্যা। 5, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এটা মনে করো ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে বলেছে ADB X ডিগ্রি, আচ্ছা এইটা X ডিগ্রি, ABD Y, এইটা Y ডিগ্রি। দেখো ABD একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের দুটো কোণের মান বলা আছে, এইটা আর এইটা বলা আছে, তাহলে তৃতীয় কোণ এইটার মান কত হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, দুটো মান দেয়া আছে X আর Y, তাহলে এর মানটা হয়ে যাবে 90 মাইনাস X প্লাস Y ব্র্যাকেটের মধ্যে, কারণ এইটার মান ধরো 20, এইটার মান 30, তাহলে এই কোণটা আমরা কি করে বার করতাম, এই দুটো যোগ করতাম, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, ভুল করছি আমরা, এইটা 180 মাইনাস এইটা, তাই তো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা তাহলে 180 থেকে যে এইটা ধরো 20 30, তাহলে 50, তাহলে এর মানটা বেরোতো 180 মাইনাস 50 130, সেইভাবে আমাদের এই মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ওই কোণের মানটা বেরিয়ে গেল। এবার বলছে যে তাহলে BCD এর মান কত হবে, এই যে BCD এইটার এদের সমষ্টি কত হয়, আমরা যদি এটাকে P ধরে নিই, তাহলে P প্লাস 180 মাইনাস X প্লাস Y ইজ ইকুয়াল টু, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক মানে 180 হয়, তাহলে এটা 180 হয়ে যাচ্ছে, এইটা সমানের বিপরীত দিয়ে কেটে গেল, তাহলে P ইজ ইকুয়াল টু X প্লাস Y, তাহলে এর মান হয়ে যাচ্ছে X প্লাস Y, তাই তো। তাহলে এখানে কি বলেছে দেখো, বলেছে BCD এর মান হবে X প্লাস Y ডিগ্রি, এটা সত্য হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে সত্য। 6টা দেখো, একটি শঙ্কুর আয়তন X, ভূমির ক্ষেত্রফল Y হলে X বাই Y প্লাস YZ এর মান। একটি শঙ্কুর আমরা ব্যাসার্ধ আর যদি উচ্চতা H, ব্যাসার্ধ R একক, উচ্চতা H একক ধরি, তাহলে X ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1/3 পাই R স্কয়ার H, তাই তো, X ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে। আচ্ছা Y এর মান কত, ভূমির ক্ষেত্রফল পাই R স্কয়ার, আর উচ্চতা H, Z ইজ ইকুয়াল টু H, তাই তো। তাহলে X বাই YZ এর মান,
এক্স এর মান কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওয়াই এর মান পাই আর স্কোয়ার, আর জির এর মান এইচ। এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তার মানে আসছে 1/3। কিন্তু কি বলে দেওয়া আছে এখানে, বলে যাচ্ছে 3 হবে, তার মানে এটাও মিথ্যা। দেখো সত্য মিথ্যা সলিউশন হলো। নেক্সট দেখো, এবার আমরা 4-এর দাগে যাব, যে কোনো 10টি প্রশ্নের সলভ যেটা বলে দিয়েছে 4-এর দাগে। এবারে দেখো কি বলা আছে এখানে, এখানে আছে যে প্রথমটা 4-এর দাগের 1-এরটা, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা, এবার এগুলো একটু লিখে করতে হবে। 4-এর দাগের 1, প্রথম ত্রিভুজের পরিসীমা 27 সেমি, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা 26 সেমি। দুটি সদৃশ ত্রিভুজের প্রথমটির পরিসীমা 27 একক এবং দ্বিতীয়টির পরিসীমা 16 একক। ঠিক আছে, আচ্ছা প্রথমটির পরিসীমা 27 একক না, সেমিতে দেওয়া আছে। সাতাশ সেমি আর দ্বিতীয়টির 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেমি, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু কত হবে? প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেমি, ধরি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু ইকুয়াল টু x সেমি, আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু x সেমি। তাহলে কি হবে এখানে, অতএব এই যে 27/16 ইকুয়াল টু 9/x, অতএব 27 ইন্টু x ইকুয়াল টু 16 ইন্টু 9, অতএব x ইকুয়াল টু 16 ইন্টু 9/27, কেটে গেল 3 আসছে, অতএব x ইকুয়াল টু 16/3। অতএব দ্বিতীয় ত্রিভুজের, দেখে নাও ভালো করে, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 16/3 এত সেমি। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা 4-এর দাগের 1-এর হলো। 4-এর দাগের 2-এর অঙ্কে যাবো এবার আমরা। এটা বুঝতে পারলে নিশ্চয়ই, একদমই সহজ অঙ্ক। এই টাইপের বহু অঙ্ক আমরা রায় মার্টিন, এবিটিএ যখন সলভ করি, পর্ষদের টেস্ট পেপার, এই টাইপের অনেক অঙ্ক করেছি। নেক্সট দেখো 2-এরটা বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে পিএস ও পিটি দুটি স্পর্শক টানা হলো। এটা মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, বহিঃস্থ বিন্দু এটা মনে করো পি, এটা পিএস আর এটা পিটি, এটা ও কেন্দ্র, এটা যোগ করা হলো, এটা যোগ করা হলো পিএস ও পিটি, ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক টানা হলো পিএস ও পিটি। কিউএস বৃত্তের একটি জ্যা যা পিটি এর সমান্তরাল। কিউএস একটি জ্যা মানে এর সমান্তরাল, এইরকম, এইটা কিউএস হচ্ছে। ঠিক আছে, এইটা আচ্ছা। এস পিটি 80 ডিগ্রি, এইটা 80 ডিগ্রি। আচ্ছা, কিউএস টি এর মান কত? কিউএস এইটা যোগ করতে হবে, টি এর মান কত, কিউএস টি এইটা চেয়েছে। দেখো ও বৃত্তের বহিঃস্থ বিন্দু, সহজ অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি, ও কেন্দ্রবৃত্তের বহিঃস্থ বিন্দু পি,
পি থেকে পিএস ও পিটি দুটি স্পর্শক টানা হয়েছে। বৃত্তের বহিস্থ যে কোনো বিন্দু থেকে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়, এটা তোমরা জানো। এর একটা উপপাদ্য আছে, অতএব পিএস ইজ ইকুয়াল টু পিটি। ঠিক আছে, পিএস ইজ ইকুয়াল টু পিটি, এই দুটো দৈর্ঘ্য সমান। তাহলে যেহেতু এই দুটো দৈর্ঘ্য সমান, অতএব প্রদত্ত কোণ এস পি টি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। অতএব ত্রিভুজ পিএসটি এর এসপি ইজ ইকুয়াল টু এসটি। অতএব এইটা সমান, তার মানে এই দুটো বাহু সমান, তাই তো? এসপি ইজ ইকুয়াল টু এসপি ইজ ইকুয়াল টু এসটি নয়, এসপি ইজ ইকুয়াল টু পিটি, এসপি ইজ ইকুয়াল টু পিটি, তাই তো? এসপিএস ইজ ইকুয়াল টু পিটি, এটা বললেও হবে। তাহলে পিএস এর বিপরীত বাহু হচ্ছে এস টি পি সমান এইটার বিপরীত, এর বিপরীত কোণ এইটা, এর সঙ্গে এইটা সমান হবে, সমান কোণ টিএসপি, তাই তো? এরা কত করে হবে? 180 হয়, তার মানে এটা 50 করে হচ্ছে, 50 ডিগ্রি করে। ঠিক আছে, এটা হলো। অন্য কন্ডিশন আমাদের কাজে লাগবে না। এবার দেখো, প্রদত্ত পিটি সমান্তরাল এস কিউ এবং এসটি ভেদক। দেখো, এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এর এদিকে শেষ প্রান্ত, এদিকে শেষ প্রান্ত, এইটা সমান্তরাল রেখা, আর এটা ভেদক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। হ্যাঁ, অতএব মানে এরা একান্তর কোণ, অতএব কোণ পি টি এস ইজ ইকুয়াল টু একান্তর কোণ কিউ এস টি সমান 50 ডিগ্রি। অতএব কোণ কিউ এস টি এর মান 50 ডিগ্রি। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো 3 এর দাগে যাব। একদম সহজ অঙ্ক। আমরা এটা থেকে এটা যোগ করা যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক সমান হয়, তাহলে এই ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। এটা 80 ডিগ্রি বলা আছে, যদি তিনটে কোণের সমষ্টি হয় 180, তাহলে এই দুটো সমষ্টি হয়ে যাচ্ছে 100 ডিগ্রি, তার মানে 50-50 করে হবে, যেহেতু বিপরীত বাহু সমান। এবার এইটা, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বলা আছে, আর এই এসটি ভেদক, তাহলে এই কোণের সঙ্গে এটা একান্তর কোণ, এইটা পুরোটা 50 হলে এইটাও পুরোটা 50 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 এর দাগে। তিনের দাগে বলা আছে এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত। তাহলে এইটা তোমাদের এই টাইপের, এটা একটা সাজেশনও দেওয়া ছিল যে প্রয়োগের। ঠিক আছে, প্রয়োগ যা এসছে সহজই এসছে। এটা পিথাগোরাসের চ্যাপ্টারের একটা প্রয়োগের স্টেটমেন্টটা তুলে দিয়েছে, সেটা থেকে অঙ্ক দিয়েছে পিথাগোরাসের চ্যাপ্টারের। এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত, এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত, ওবি সমান 6, ওডি সমান 8, ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি, ওএ সমান 5 সেমি দেওয়া আছে। চিত্রটা এইরকম দেখবে, চিত্রটা হচ্ছে এইরকম। এখানে একটা বিন্দু, এটা এ বি সি ডি তোমাদের চয়েস মতো নিতে পারবে, এইরকম যোগ হবে, এইরকম যোগ হবে, এইরকম, এটা ও বিন্দু। ঠিক আছে, দেখো চিত্র দেখো, এটা পিথাগোরাসের চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পিথাগোরাসের চ্যাপ্টার, এটা আমাদের সাজেশনও দেওয়া ছিল যে এবারের ইম্পর্টেন্ট হিসাবে। আচ্ছা, এবার দেখো কি বলেছে এখানে, বলেছে যে অসি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা জানি ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। এটা সহজ নিয়মে, প্রমাণটা সহজ নিয়মে হয়, এইবার আবার টেনে নিতে হয়, অধিভুজ যোগ করে দিলে সহজে প্রমাণটা হয়ে যায়। আচ্ছা, এবার মানগুলো বসাও। ও এ কত 5 প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি 6 তার স্কোয়ার প্লাস ওডি কত 8,
তাহলে বা এটা হয়ে যাচ্ছে 25 প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 64। এটা আমরা অনেকবার সলভ করেছি, হ্যাঁ, পর্ষদ, রায়মার্টিন টেস্ট পেপারগুলো বহুবার সলভ হয়েছে। তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 100 মাইনাস 25 বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 75। অতএব ওসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 75। তাহলে ওসি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 3। তাহলে ওসি ইজ ইকুয়াল টু 5√3। অতএব ওসি এর দৈর্ঘ্য 5√3 সেমি। দেখে নাও প্রসেসটা, ওসির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 5√3 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো, এবার 4 অঙ্কে যাবো আমরা। এটা হয়ে গেল। চার অঙ্ক বলেছে সাইন থিটা প্লাস 30, তাই তো 30 এটা, হ্যাঁ, কস 15 হলে কস 2 থিটার মান কত? সাইন থিটা প্লাস 30 ইজ ইকুয়াল টু কস 15। সহজ অঙ্ক একদম। সাইন থিটা প্লাস 30 ইজ ইকুয়াল টু কস 15। অতএব সাইন থিটা প্লাস 30, আমরা দুটোকেই সাইনে নিয়ে যাচ্ছি, সাইনে নিয়ে গিয়ে সলভ করছি। কেউ চাইলে দুটোকেই কষেও নিয়ে যেতে পারে। আমরা এটা লিখতে পারি কস 90 মাইনাস 15, তাই তো। কস 90 এটা কসই আছে, তাহলে সাইন হবে এটা। তাহলে এইটা সাইন 90 মাইনাস থিটা কস থিটা, সাইন 90, এটাকে 15টাকে থিটা ভাবো, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা হলো। উভয় দিক দিয়ে সাইন তুলে দিচ্ছি। সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়। অতএব থিটা প্লাস 30 ইজ ইকুয়াল টু 90 মাইনাস 15, তাই তো। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 15 কত হয়? 75 হয়। 75 আর 30টা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 65, 55, 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 2 থিটার মান কত? 2 থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে cos 2 থিটার মান কত? অতএব cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos 90। cos 90 এর মান কত? cos 90 এর মান 0। cos 0 এর মান 1 আর cos 90 এর মান 0। অতএব cos 2 থিটার মান, cos 2 থিটা এর মান 0। আচ্ছা, নেক্সট দেখো 5এরটায় যাব। পাঁচেরটাও সহজ ছোট অঙ্ক দিয়েছে। পাঁচেরটা কি বলেছে? cos 4 থিটা মাইনাস sin 4 থিটা, cos 4 থিটা মাইনাস sin 4 থিটা কত বলা আছে? 2/3। 2/3 এটাকে আমরা লিখতে পারি যে cos স্কয়ার থিটা স্কয়ার মাইনাস sin 4টাকে লিখতে পারি sin স্কয়ার থিটা স্কয়ার ইজ ইকুয়াল টু 2/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে সূত্রে ফেলে দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2/3 থাকবে। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2/3 থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটার মান কত? 1। অতএব 1 ইন্টু এই cos স্কয়ারটাকে আমরা 1 মাইনাস sin স্কয়ার লিখে দিচ্ছি, মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3 হয়ে গেল। তাহলে 1 এর সঙ্গে যে কোনো মান গুণ করলে সেই মানটাই আসে, তাই তো। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মানই চেয়েছে। তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এইটাই হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/3। অতএব 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এর মান 2/3। দেখো কত সহজভাবে হয়ে গেল। নেক্সট দেখো 5 এর হয়ে গেছে 6 এর। 6 কি বলছে? একটি আয়তঘনের ধারগুলি সংখ্যা x। এটা বুঝতে পারলে নিশ্চয়ই, একদম সহজভাবে করে দেওয়া আছে। আয়তঘনের ধারগুলির সংখ্যা x ইজ ইকুয়াল টু, আয়তঘনের ধারগুলির
সংখ্যা কটা ধার থাকে? ওপরে 4টে, নিচে 4টে, আর সাইডে এইভাবে 4টে। 4 আর 4 8, 12 হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেওয়া আছে ধারগুলির সংখ্যা 12, তলগুলির সংখ্যা y। তল কটা থাকে? আয়তক্ষণের তল সংখ্যা y ইজ ইকুয়াল টু তল ওপরে নিচে দুপাশে, এই দুপাশে 6 হচ্ছে, তাই তো? কটা তল হচ্ছে আয়তক্ষণের? যে কোনো একটা বইয়ের কটা তল থাকে? 1 2 3 4 5 6, 6টা তল হচ্ছে। তাহলে 12 আর 6, তাই তো? তাহলে এবার কি বলেছেন? 6টা তল। এবার বলেছে এর সর্বনিম্ন মান কত হলে এ এর সর্বনিম্ন মান কত হলে, মানে ধার সংখ্যা এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে পজিটিভই হবে। তাহলে x প্লাস ওয়াই প্লাস এ সমান কত হয়ে যাচ্ছে? x এর মান 12 প্লাস y এর মান 6 প্লাস এ হয়ে যাচ্ছে 18 প্লাস এ। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে সর্বনিম্ন মান। এটা আমরা নেগেটিভে, এর মান যদি নেগেটিভে ভাবি, এর মান কিন্তু কিছু বলা নেই। এটা দেখো কোশ্চেনটায় ধারগুলির সংখ্যা x, তলগুলির সংখ্যা y, এর সর্বনিম্ন মান কত হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এর মান যদি মাইনাস দিয়ে হয় তাহলে কিন্তু -2 বা -9 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মাইনাস দিয়ে ভাববো না, এখানে পজিটিভই ভাববো। যদি পজিটিভই ভাবি, এটা মাইনাস দিয়ে, এটা এখানে বলে দেওয়া ছিল যে এর মান ধনাত্মক, এরকম কিছু একটা বলা উচিত ছিল। ঠিক আছে। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা অনেক হতে পারে। দেখো এর সর্বনিম্ন মান যদি ধনাত্মক, আমরা ধনাত্মক হিসেবে ভেবে নিচ্ছি যে a গ্রেটার দ্যান 0। তাহলে a গ্রেটার দ্যান 0 হলে এর মান 18 এর সাথে 25, 7 হলে x প্লাস ওয়াই প্লাস এ পূর্ণবর্গ হবে। এটাই আমরা ভেবে নিচ্ছি। ঠিক আছে। এ অবশ্যই গ্রেটার দ্যান 0ই নেবো আমরা, কারণ আর সর্বনিম্ন হলে একদম ঋণাত্মক দিকে চলে যাচ্ছে, সেই 4-এ চলে আসছে, বা 4-এই চলে আসছে। আমরা এ গ্রেটার দ্যান 0, এখানে কোশ্চেন অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে এ গ্রেটার দ্যান 0 হলে এখানে এর মান 7, 18 এর সাথে 25, যেটা 5-এর বর্গ, x প্লাস ওয়াই প্লাস এ পূর্ণবর্গ হবে। ঠিক আছে। নেক্সট দেখো, এটা 6-এর হলো, 7-এ যাচ্ছে। 7-এ কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত বলা আছে। লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3। লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধর অনুপাত সমান 2:3। ব্যাসার্ধ অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3। উচ্চতার অনুপাত 5:3। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ সমান 2r একক, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3r একক, এবং প্রথম চোঙের উচ্চতা সমান 5h একক, দ্বিতীয় চোঙের উচ্চতা সমান 3h একক। এগুলোই দেয়া আছে, তাই তো? আচ্ছা, এগুলোই দেয়া আছে যে 2:3। তাহলে প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল, অতএব প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πrh, 2r ইন্টু 5h, এত বর্গ একক, 5×10⁻20 πrh বর্গ একক। অতএব দ্বিতীয় চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2π, এখানে r এর জায়গায় 3r, h এর জায়গায় 3h বর্গ একক, 3 থেকে 9, 9 দোকানে 18 πrh বর্গ একক। ঠিক আছে। দেখো, অতএব চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব
চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে কি করবে, এটা হয়ে যাচ্ছে 20 পাই আর এইচ ইস টু 18 পাই আর এইচ। পাই আর এইচ তুলে দাও, 20:18, 2 দিয়ে ভাগ করলে 10:9 আসছে। 10:9 অ্যান্সার চলে আসছে, দেখো 10:9। ঠিক আছে, নেক্সট দেখো এটা হয়ে গেল 10:9 সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 8এরটা। আটেরটা কি বলছে দেখো, আটেরটা বলে দিয়েছে যে প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো এইটা, n এর মান নির্ণয় করো। প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n+103/3, n+103/3, তাই তো, n+103/3। তাহলে স্বাভাবিক প্রথম 2n+1 সংখ্যক সংখ্যার মধ্যমা হয় n+1। কারণ দেখো, কারণটা আমরা বলছি যে এইভাবে 1 2 3 এইভাবে গিয়ে 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 n হয়। 2n+1টা আছে, এরপর এদিকে nটার নাম্বার হলো, এর পরের নাম্বার 2n+1, এবার এই 1 থেকে শুরু হলো, এরপর এটা 2n+2, এই যে যেমন 2n+1, এইখানে 2n নয়, এটা n+1, এই যে n+1 n+2 এইভাবে হতে 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 n এর সঙ্গে n+3 n+4 n+5 হয়ে গিয়ে লাস্ট নাম্বারটা n+n, তারপরেরটাই 2n হলো, 2n+1। তারপরে দেখো এইখান থেকে শুরু করে এইদিকে n+1টা নাম্বার হচ্ছে, এই যে n+1 n+n+1 2n হচ্ছে। তাহলে এইটাকে বাদ দিলে এদিকে nটা নাম্বার এদিকে nটা নাম্বার, এইটা মাঝের সংখ্যা হয়ে যাচ্ছে, এটাই মধ্যমা। ঠিক আছে, এইভাবে বোঝা গেল, এদিকে nটা নাম্বার এদিকে nটা নাম্বার, এখান থেকে শুরু করে n+1টা নাম্বার, কিন্তু এইটা তো মাঝের সংখ্যা, এদিকে nটা এদিকে nটা, তাহলে n+1টা মাঝের সংখ্যা, মধ্যমা হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে অতএব শর্তানুসারে n+103/3 ইজ ইকুয়াল টু n+1। অতএব কোনাকুনি গুণ করলে 3n+3 ইজ ইকুয়াল টু n+103। অতএব 3n - n ইজ ইকুয়াল টু 103 - 3। অতএব 2n ইজ ইকুয়াল টু 100, বা n ইজ ইকুয়াল টু 100/2। অতএব n ইজ ইকুয়াল টু 50। ঠিক আছে, তাহলে কি বলেছে, n এর মান কত, তাই তো। এটা ঘুরিয়ে দেখলে দেখবে অ্যান্সার চলে আসবে প্রথম, তার মানে 100। আচ্ছা, অতএব n এর মান, অ্যান্সার লেখো আগে, n এর মান 50। এবার দেখো ব্যাকে মিলছে কি, এখানে বসালে 2n+50 × 101, 101টা সংখ্যা, 101 এর মাঝের সংখ্যা কত হবে, বোঝা যাচ্ছে 50, ওদিকে 50, 51তম নাম্বারটা, এইখান থেকে 51 আসছে কি দেখো, n এর মান 51, এখানে n এর মান 50 বসাও, n এর মান 50, তাহলে n+103, 50 + 103, 153/3 হচ্ছে, 153/3 মানে 51ই চলে আসছে এখান থেকে, উভয় দিক থেকে একই অ্যান্সার চলে এলো। ঠিক আছে, এইটা 100, n এর মান 50 বসালে 50 + 103, 153/3, 153 কে 3 দিয়ে ভাগ করলে 51 হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 8 হয়ে গেল, এবার 9টা। বলছে বার্ষিক সুদের হার এত থেকে এত কমে এক ব্যক্তির প্রাপ্য সুদ এত টাকা কম হলো। আচ্ছা, ধরি আসল সমান x টাকা, এই ধরনের একটা অঙ্ক করেছিলাম, বারবার দেয়া ছিল যে 4% থেকে কমে 3.34% হলো, সেটাই চেঞ্জ করে দেয়া আছে। ঠিক আছে, তাহলে 5.5% হারে 5.5% হারে x টাকার 1 বছরের সুদ কত, PRT/100, x × 5.5 × t এর মান 1/100, এত টাকা। 4.5% হারে
এক্স টাকার 1 বছরের সুদ এক্স ইন্টু 4.5 ইন্টু 1/100 এত টাকা। অতএব শর্তানুসারে এখানে সুদের হারটা কম, এই টাকাটাই কম হবে নিশ্চয়ই। সুদের হার কমে যায়, কত টাকা কমে গেল বলছে, তার সুদের হার কমে যায়, তার সুদ 250 টাকা কম হলো। তাহলে মূলধন কত, মানে এক্স এর মানটা বের করতে হবে। এইটা বড়, তাহলে হয়ে যাচ্ছে এক্স ইন্টু 5.5 ইন্টু 1/100 মাইনাস এক্স ইন্টু 4.5 ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু 250। এখানে লসাগু কত, 100 লসাগু হলে এটা 5.5x মাইনাস 4.5x ইজ ইকুয়াল টু 250। 5.5 থেকে 4.5 বিয়োগ করলে শুধুমাত্র x হয়ে যায়, এটা 100 ইজ ইকুয়াল টু, এটা 205 নয় 250। অতএব x ইজ ইকুয়াল টু 25000। অতএব আসল হবে 25,000 টাকা। এটাকেই তোমরা ভিন্নভাবে বের করলে 25000 25,000 টাকা। দেখবে এইখানে সুদটা নির্ণয় করবে 5.5% হারের কথা এখানে নির্ণয় করবে, দেখবে 225 টাকায় পার্থক্য আসছে সুদের। ঠিক আছে, 25,000 টাকা সঠিক উত্তর। 9 হলো 10-এর, দেখো 10-এর অঙ্কের জন্য এটা মুছে দিচ্ছি শুধু। দশের অঙ্ক বলে দিয়েছে কোন ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:2। আচ্ছা, এ ও বি এর মূলধন অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। ধরি এর মূলধন 3x টাকা ও বি এর মূলধন 2x টাকা। ঠিক আছে, আচ্ছা মূলধন অনুপাতেই লাভ হবে। লাভের 5% দান করার পর বি এর লাভ এত টাকা। আচ্ছা, তার মানে অনুপাতটা ধরি মোট লাভ, মোট, এটা লেখার দরকার নেই, ধরি মোট লাভ x টাকা, 5% দান করছে, x টাকার 5% সমান x ইন্টু 5/100 টাকা, 5×20 x/20 টাকা। অবশিষ্ট কত থাকে, x মাইনাস x/20 টাকা সমান 20 লসাগু 20x মাইনাস x টাকা সমান 19x/20 টাকা। তাই তো, 19x/20 টাকা থাকছে। আচ্ছা, 5% দান করার পর অবশিষ্ট থাকছে 19x/20। অতএব বি এর লাভ্যাংশ কত, অতএব বি এর লাভ হয়ে যাচ্ছে, বি শেষে আছে 2/3 + 2 ইন্টু 19x/20 টাকা ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু 19x/20 টাকা সমান হয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে কেটে দিলে 10 হয়ে যাচ্ছে, 19x/50 19x/50 টাকা। ঠিক আছে, শর্তানুসারে (19x/50) ইজ ইকুয়াল টু কত বলেছে, এখানে বলে দিয়েছে বি এর লাভটা, কত বলে দিয়েছে 798। তাহলে এইটা হয়ে যাবে 798, 7, 9, 8। অতএব x ইজ ইকুয়াল টু 7, 9, 8 50/19, 4 19 76, 3 থাকছে 38, 19 × 38। তাহলে x ইজ ইকুয়াল টু 0, 5 10 0 হাতে থেকে 1, 4 5 20 আর 21। ঠিক আছে, তাহলে মোট লাভ 2100 টাকা। অতএব কি চেয়েছে, এখানে চেয়েছে মোট লাভ কত। অতএব মোট লাভ, দেখে নাও প্রসেসটা। অতএব মোট লাভ 2100 টাকা। ঠিক আছে, দেখো এখানে আমরা মোট লাভ ধরে নিয়েছি, এটা 5% দান করেছে,
5%টা বের করে নিয়েছি, 5% দান করে দেওয়ার পর কতটা অবশিষ্ট থাকছে নির্ণয় করেছি, সেই যেটা অবশিষ্ট থাকে সেখান থেকে এ আর বি ভাগ করবে, সেখান থেকে বি কত পাচ্ছে বের করেছি, সেই বি কত পাচ্ছে বলে দেওয়া আছে, সেই দুটো সমান করে দিয়ে এক্স এর মানটা বের করছি। একদম সহজ প্রসেস। এবার দেখো 11টা। x/2 সমান y/3 সমান z/4। আমরা ধরে নিচ্ছি, ধরি x/2 সমান y/3 সমান z/4 সমান k। হ্যাঁ, কে অশূন্য ধ্রুবক। অতএব x = 2k হয়ে যাচ্ছে, y = 3k, z = 4k হলো। এবার দেখো বলেছে 3x + 4y একটা মান চেয়েছে, ঠিক আছে, সেই মানটা নির্ণয় করতে হবে। 3x + 4y + 8z বাই 3x + 4y + 8z বাই x + 3y এর মান কত? x + 3y সমান হয়ে যাচ্ছে 3 × x এর মান 2k প্লাস 4 × y এর মান 3k প্লাস 8 × z এর মান 4k বাই x এর মান 2k প্লাস y এর মান 3 × 3k, তাই তো? আচ্ছা, = এইটা হয়ে যাচ্ছে 6k প্লাস 12k প্লাস 4 8 32k, এটা 2k প্লাস 9k, 9 2 11k, আচ্ছা 12 আর 6 18, 18 আর 32 50k হয়ে যাচ্ছে। তাহলে এটা কেটে গেলে 50/11 হয়ে যাচ্ছে। দেখো 3x + 4y + 8z আছে, 3x + 4y + 8z, x + 3y। তাহলে এটা এখানে x এর মান পুট করেছি, এখানে y এর মান পুট করা হয়েছে, z এর মান পুট করা হয়েছে। 8z আছে, 4 8 32, 3 4 12, এটা 2k 6, এটা x আছে, x এর মান 2k ডাইরেক্ট পুট হয়েছে, আর এটা 3 × 3k 9k। তাহলে 9 2 11 হলো, আর 12 আর 32 যোগ করলে 44 আর 6 50। তাহলে অতএব অ্যান্সার লিখবে এর নিচে 3x + 4y + 8z বাই x + 3y এর মান 50/11 বা পূর্ণ আকারে লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা হলো। নেক্সট দেখো 12টা। কি দেওয়া আছে? x proportional √y, x proportional √y দেওয়া আছে। আচ্ছা, অতএব x = k √y, k অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, k অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, তাহলে যখন y = a² প্রদত্ত আছে x = 2a, অতএব x এর জায়গায় 2a বসালে k y সমান কত আছে a², তাই তো? y = a², x = 2, এটা বলে দেওয়া আছে। তাহলে অতএব 2a = k √a² মানে a হয়ে যাবে। অতএব k = 2a/a, a কেটে গেল, অতএব k = 2 হয়ে যাচ্ছে। k = 2 হলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এটা 1 নাম্বার দাও, এখানে লেখো 1 এ k = 2 বসালে কি হচ্ছে, কি পাচ্ছি আমরা? 1 এ k = 2 বসালে x = 2 √y। এবার যদি উভয় পক্ষ বর্গ করি হয়ে যাচ্ছে x² = 4y হয়ে যাবে, উভয় পক্ষ বর্গ করলে। অতএব x²/y = 4 হয়ে যাচ্ছে। তার মানে x²/y = 4 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। অতএব x²/y = 4:1, এইটা আসছে দেখো। তাহলে এখানে কি বলবে, কি চেয়েছে এটা? x² এর মান নির্ণয় করো। অতএব x² এর মান, অতএব x² এর মান 4:1, ঠিক আছে, দেখো। দেখে নাও সলিউশনটা।
এক্স প্রপোর্শনাল ওয়াই কে অসংখ্য ধ্রুবক নিয়েছি, যে মানটা বলা আছে সেটা পুট করেছি, সেই মানটা পুট করে কে এর মানটা বের করে নিয়েছি, কে এর মান বের করে আবার পুনরায় ওতে রিপ্লেস করে দিয়েছি। রিপ্লেস করে উভয় পক্ষকে বর্গ করা আছে, এখানে লিখে দিতে পারো উভয় পক্ষ বর্গ করে পাই, এখানে লিখতে পারো উভয় পক্ষ বর্গ করে পাই, ঠিক আছে। এইটা আসছে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই 4, তার মানে নিচে কিছু নেই 1 আছে, তাহলে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই এর মান 4:1 আসছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা এর পরের আরো অনেক অঙ্ক আছে সেগুলো সলভ করবো। ওকে, আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।